Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ রবিবার, আজ ধর্মতলা চত্বর থেকেই ব্লগটা শুরু করলাম। কারণ খুশির আকাশ ইনস্টিটিউশনের একটা এক্সাম ছিল, সিট পড়েছিল প্রিটোরিয়া স্ট্রিটের অভিনব ভারতী স্কুলে। এক্সাম হয়ে যাবার পর খিদেতে তখন একদম ছুঁচোয় ডন দিচ্ছে যাকে বলে। আমরা চলে এসেছিলাম প্রথমে ডেকার্স লেনে, কিন্তু সেখানে রবিবার যে সব বন্ধ থাকে এটা আমাদের মাথায় ছিল না। অগত্যে চলে আসলাম হাঁটতে হাঁটতে ধর্মতলা চত্বরে খাদ্যের সন্ধানে। তো যাতায়াতের পথে যতটুকু পেরেছি ধর্মতলা কেমন সাজছে আগামী আসন্ন শীতের জন্য সেটাই তোমাদের সামনে লেন্সবন্দি করার চেষ্টা করেছি। বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখলাম। তো একটা জিনিস ভেবে অবাক লাগলো, সব অনুষ্ঠান হয়ে গেল, ধর্মতলার ভিড় কিন্তু কোনো অংশে কম নেই। মানুষের কেনাকাটার কোনো আদি অন্ত নেই। হয় নিত্যদিনের মানুষের তো কত দরকার থাকে, আর শীতের পসরা খুব বিশাল সম্ভার নিয়ে না আসলেও শীতের সম্ভার নিয়ে আস্তে আস্তে ধর্মতলা চত্বর সেজে উঠছে একটু একটু করে। আর আমিও লেন্সবন্দি করার চেষ্টা করলাম ধর্মতলায় কেমন কেমন শীত পোশাক আসা শুরু হয়েছে। তোমরা সবাই যাতে দেখতে পারো আর ভালো লাগলে তোমরা পৌঁছে যেতে পারো। তো এখানে প্রচুর কালেকশান এসছে, আর এমনিতে জিন্সের প্যান্ট, তারপর হচ্ছে নানা রকমের শার্ট, টি শার্ট, এগুলো তো প্রচুর আছে, নাইটি। তো এটা আমার উদ্দেশ্য মূলত ছিল না। তো এই যাতায়াতের পথে যতটুকু লেন্সবন্দি করতে পেরেছি সেইটুকুই তোমাদের জন্য নিয়েছি। এই নিউ মার্কেট চত্বরটার সাথে আমার একটা অদ্ভুত যোগাযোগ আছে ছোট্ট থেকে। ছোটোবেলায় বাবার সাথে এখানেই আসতাম আমরা পুজোর কেনাকাটা করতে। আর আমার বাবা যেহেতু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জব করতেন, ফলে আমার বাবার প্রথম জয়নিং ব্রাঞ্চও বলতে পারো এখানে, সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাটা এখনও কিন্তু অফার দিচ্ছে, একটা জুতো কিনলে 50, দুটো কিনলে 60, আর তিনটে কিনলে 70% ছাড় আছে। আমি কিন্তু সেভাবে বাটার ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই যেটুকু দেখার চেষ্টা করছিলাম। কারণ আমাদের একটুখানি ঘোরাঘুরি করছিলাম, একটু খাওয়া দাওয়াও করব, আর একটা জিনিসের খুব ইচ্ছা ছিল। ব্লগটা চলতে থাকুক, তোমাদের সাথে শেয়ার করব আসল উদ্দেশ্য কী। আর সেটা কিন্তু পথের মধ্যেই 4 জনে ঠিক করলাম, আর বলতে পারো ইচ্ছাটাও সাথে সাথ পূরণ করলাম। ইচ্ছাটা তোমাদেরকে পরে জানাই, তার আগে বলি দ্য সিটি অফ জয় কলকাতার বিশেষত্ব, যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে একাকার। এই মুহূর্তে যার তলা দিয়ে যাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ গর্বিতভাবে এই দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলটিকে মর্যাদাপূর্ণ নীল সাংস্কৃতিক ফলক প্রদান করে, যে কারণে তাকে চৌরাঙ্গীর গ্র্যান্ড ডেম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই যে দেখো আগের যে ওবেরয় গ্র্যান্ড হোটেল সেটার ছবিও কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের গ্র্যান্ড হোটেল, এইটার প্রতি একটা আকর্ষণ আমার চিরকালের। ভেতরে ঢোকার সৌভাগ্য আজও হয়নি, বাইরে থেকে তবু ভালো লাগে, কেমন যেন একটা গর্ব অনুভব করি। এই দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলটা কিন্তু ব্রিটিশ শাসনের ঝলকও যেমন দেখেছে, আধুনিক বা স্বাধীন ভারতবর্ষের সেই ঐতিহ্যটাকে মাথা উঁচু করে রেখে দিয়েছে। তো চলো হোটেলটাকে পিছনে রেখে এগিয়ে চললাম। খুব সুন্দর সুন্দর উলেন বেশ সুন্দর কোটগুলো এসছে, দেখো লং কোটগুলো। আমি দাম জিজ্ঞাসা করিনি, কারণ এখানে না দাম জিজ্ঞাসা করে যদি না নাও মানুষগুলো একটু হলেও বিরক্ত হয়। তো সেই কারণে বাপু মুড অফ করার জন্য তাদেরকেও ঘাঁটানোর চেষ্টা করিনি, দূর থেকে তোমাদের জন্য তুলে ধরেছি। অল্প বিস্তর যা শীতকালীন পোশাকের পসরা এসেছে সেটুকুই দূর থেকে তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে কি করতে হবে, চলে আসতে হবে ধর্মতলার চত্বরটায়। এখানে প্রচুর রকমের ব্যাগ পাওয়া যায়, এত রকমের ব্যাগের সম্ভার আছে, আর এত জিনিস সত্যি এখানে পাওয়া যায় না, যে একটা দিন, একটা বেলা, একটা মুহূর্ত খুব সুন্দর করে কিন্তু ধর্মতলা চত্বরে কাটিয়ে দেওয়া যেতেই পারে। যদিও এখনও কিন্তু সেরকম হিমেল হাওয়া সন্ধ্যের পর একটু পেলেও দিনের বেলার দিকে বেশ গরম এখনও আছে, কিন্তু যখন ছায়ার নিচ দিয়ে যাবে তখন একটুখানি হালকা ঠান্ডা ভাব উপলব্ধি করলেও সেই শীত কিন্তু এখনও এসে উপস্থিত হয়নি। ধর্মতলা অ্যাকচুয়ালি ফ্যান্সি যত রকমের আধুনিক পোশাক আছে তার একদম খাজানা বলতে পারো, পাওয়া এমন যায় না জিনিস ধর্মতলায় নেই।
বলে না কলকাতায় তুমি যা চাইবে সব পাবে, আর বিশেষ করে ধর্মতলায় সবটুকু মনে হয় পাওয়া যায়। ধর্মতলার সাথে একদম বললাম নিবিড় সম্পর্ক। এখানে কিন্তু যেমন হাতে টানা রিক্সা দেখতে পারবে, কিন্তু সকল রকম আধুনিকতার ছোঁয়াও দেখতে পারবে। আর ধর্মতলে জানো তো একটা জিনিস পাওয়া যায়, এই দেখো প্যাটিস, ক্রিম রোল এরকমভাবে বিক্রি হয়, আর এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য নিউ এম্পায়ার। আজকাল চারিদিকে কত দামি দামি সিনেমা হল তার আরাম বৈভব নিয়ে উপস্থিত থাকে, আমাদেরও ভালো লাগে সেখানে গিয়ে দেখতে। এরই মাঝে দ্য নিউ এম্পায়ার কিন্তু নিজের যে স্বকীয়তা বজায় রেখে যতটুকু যুগের সাথে পরিবর্তন করা সম্ভব তেমনটাই পরিবর্তন করে আজও তার পরিষেবা দিয়ে চলেছে। কত সিনেমা হল তো বন্ধই হয়ে গেছে, আগের যেসব সিনেমা হলগুলো ছিল। তো এখানে এসে আমি কিন্তু এই জায়গার স্বাদ অনুভব করতে ভুলিনি, পরে তোমাদেরকে শেয়ার করব। তার আগে রবিবার কিন্তু এই জায়গা বন্ধ থাকে, মানে সব দোকানঘাট খোলে না, হগ মার্কেট তো পুরো বন্ধ। এই 1874 সালে ব্রিটিশদের দ্বারাই এই ওল্ড যে মার্কেট কমপ্লেক্স যেটা আছে সেটা তৈরি হয়েছিল জানো। তো কলকাতার এই ঔপনিবেশিক ঘাঁটিগুলোর যে নিদর্শন বা শেষ নিদর্শন যেটুকু আছে তার মধ্যেই নিউ মার্কেট একটা। এখানে সাহেবরা নিজেদের মতো মানুষদের সাথে কেনাকাটা করবে বলেই বলতে পারো এই জায়গাটাকে তৈরি করেছিলেন। কলকাতার একদম প্রথম দিকে ইংরেজ কিছু কোয়ার্টার ছিল এই ডালহৌসি স্কোয়ারে। এখানকার মানুষজন প্রায় কেনাকাটার জন্য টেরিটি বাজার বা লালবাজারে যেতেন, এবং ব্রিটিশ কর্মকর্তা ব্যবসায়ীরা যখন আরও আসা যাওয়া শুরু হয়ে যায় তখন কাঁসাইটোলা, ধর্মতলা, চৌরঙ্গি এগুলোতে সব নতুন বসতি গড়ে ওঠে। 1850-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশবাদীরা শহরে আধিপত্য বিস্তার করে, আর নেটিভদের প্রতি তাদের দৃশ্যমান অবজ্ঞা এবং বাজারে তাদের সাথে এই গায়ে গা মিলিয়ে চলাচল করা বা কেনাকাটা করার প্রতি তাদের এক ঘৃণা প্রদর্শিত হয়। ইংরেজ বাসিন্দাদের ক্ষোভের কারণে তৎকালীন কলকাতা কর্পোরেশন 1871 সালে একটি অল হোয়াইট মার্কেট নির্মাণের প্রস্তাব করার জন্য এক বিশেষ কমিটি গঠন করে, যা একচেটিয়াভাবে ব্রিটিশ বাসিন্দাদের জন্য পূরণ করবে, তাদের সকল চাহিদা সেখানে পূরণ হবে। কর্পোরেশন লিন্ডসে স্ট্রিট কিনেছিল, সেখানকার ফেনউইক বাজার নামে একটি জরাজীর্ণ পুরনো বাজার। পুরনো বাজারটি মাটিতে একদম ভেঙে দেওয়া হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির একজন স্থপতি রিচার্ড রস্কেল বেইনকে নতুন বাজারের নকশা করার জন্য নিযুক্ত করা হয়। মার্কেট কমপ্লেক্স নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ম্যাকিন্টশ কোম্পানিকে। 1874 সালের 1 জানুয়ারি নিউ মার্কেট প্রস্তুত ছিল। শহরের ইংরেজ জনগণের জন্য তারা গেট খুলে দিয়েছিল। বাজারের বাইরে তখন এই ঘোড়ায় টানা গাড়ির পার্কিংয়ের একটা জায়গা ছিল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগ নিউ মার্কেট নির্মাণের নেতৃত্ব দেন, তাই 1903 সালে তার সম্মানে মার্কেটটির নামকরণ করা হয় স্যার স্টুয়ার্ট হগ মার্কেট, যেটা আজ আমাদের কাছে হগ সাহেবের বাজার বা হগ মার্কেট নামেই উল্লেখযোগ্য। এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখছো লিন্ডসে স্ট্রিটের এই ব্রাঞ্চে আমার বাবার এখানে প্রথম জব শুরু। একবার কোনো এক কারণে মনে নেই মা কোথায় গিয়েছিল, একদিন আমি বাবার সাথে সারা দিন এসে ব্যাংকে কাটিয়েছিলাম। এই ব্যাংকের সামনে খুব সুন্দর একটা দই বড়ার স্টল বসতো, আর খাওয়া দাওয়া বাবাদের ব্যাংকের ক্যান্টিনে করেছিলাম। একটা সারা দিন বাবার সাথেই ব্যাংকে কাটিয়েছিলাম, সেই স্মৃতি ব্যাংকের সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য তুলে ধরতে দারুণ লেগেছে। এরপর আসি দ্য নিউ এম্পায়ার সিনেমা হলের কথা বলতে। এখানে চলে এসেছিলাম সিংহাম অগেন এই মুভিটা দেখতে। দেখো সল্টলেকে থাকি, CC1 ছাড়া আমি সত্যি মুভি দেখতে আমার ভালো লাগে না। আইনক্স আমার ফেভারিট একদম বলতে পারো মুভি দেখার জায়গা। তো আমি এখানে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে না এত কম বাজেটে আমরা মুভিটা দেখলাম, অনেক কম দামে, মানে প্রাইসটা, টিকিটের প্রাইসটা। আর একটা জিনিস এখানে এসে যেটা পেয়েছি, বহু আগের এই প্রজেক্টর মেশিন দেখে আমার এত ভালো লেগেছে। আমি দমদমের মানুষ, দমদমের রাধাশ্রী সিনেমা হল নিশ্চয়ই অনেকে চেনো। আমি খুব কাছ থেকে একবার এই রাধাশ্রী সিনেমা হলের প্রজেক্টর থেকে কিভাবে মুভিটাকে দেখানো হয় সেটা একবার কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। আজ সামনে যখন প্রজেক্টর মেশিনগুলোকে দেখছিলাম তখন আমার এত ভালো লেগেছে। মেনলি আমি আমার 2 মেয়েকে দেখালাম। এখন কিভাবে হয় ভিতরে ঢুকে দেখার তো উপায় নেই, কিন্তু আগেকার দিনে মেয়েদের বোঝাচ্ছিলাম। ওই গোলটার মধ্যে রিলগুলোকে লোড করা থাকতো, তারপর কেমন কেমন করে মেশিনটা চালানো হতো, তারপর সেটাই গিয়ে ওই স্ক্রিনের উপরে পড়তো আর আমরা বসে মুভিটা দেখতাম।
এটা একটা ইতিহাস। আর দ্য নিউ এম্পায়ার সিনেমা এটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করে যারা মুভি দেখতে আসে তাদের সামনে বেশ দেখার জায়গাও করে দিয়েছে। আর এই সিনেমা হলটা না বেশ একটা রয়্যাল ব্যাপার আছে, আমার তো কোথাও গিয়ে লাগলো। আর সময়ের সাথে আর যুগের সাথে খুব সুন্দর কিন্তু একটা মেলবন্ধন তৈরি করেছে। খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। আর সিনেমাটা জাস্ট ওয়ান্ডারফুল, মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এত সুন্দর সিনেমা দেখেছি। আমার এটা নিয়ে একটা রিভিউ তোমাদের সামনে আনার ভীষণ ইচ্ছা আছে, কবে হবে বলতে পারি না। বেরোতে বেরোতে তখন শীতের সন্ধে, তো প্রায় শীত শীত আছে, তো সে কারণে তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, তখন ওই 5টা 5:10 হবে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু রবিবার, তাই জন্য নিউ মার্কেটে সেই প্রচণ্ড ভিড়টা না থাকলেও ভালোই ভিড় ছিল। তো দেখো এখানে আবার সন্ধ্যের পর দেখলাম কিছু কিছু দোকান শীতের সোয়েটার এগুলো সাজিয়ে নিয়ে বসেছে। এগুলো দেখতে দেখতে বাড়ি ফেরার পালা। এবার তো বাড়ি ফিরতে হবে। একটা দিন কাটালাম, খুব ভালো লাগলো। বহু দিন পর চারজনে একটা কোয়ালিটি টাইম কাটালাম। আমি ভীষণ রকম মনে করি জানো, যখন তোমার লাইফের চারদিক থেকে নানা রকম সমস্যা তোমাকে ঘিরে ধরবে, তোমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে এরকম একটা ছোট্ট ট্রিপ তোমার মনটাকে কিছুক্ষণের জন্য ভালো করে দেবে, তাই না?